গুন্ডাদের হাত থেকে সাত্বিককে বাঁচিয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। অগ্নিজিৎ মুখার্জি নার্সিংহোমে চলে গিয়ে স্বস্তিকের সাথে যেন কথা বলতে থাকে আর বলে, চিন্তা করিস না, আমি তো আছি, তোর সাথে সবসময় তোর বাবা আছে। তুই একবার সুস্থ হয়ে যা, তারপর আমি তোকে বাড়িতে নিয়ে গিয়ে তোর জীবনটা আবারও কাব্যর সাথে জুড়ে দেব। কাব্য অনেক ভালো মেয়ে, ও তোকে ভালো রাখবে দেখিস। আর আমি তো সেটাই চাই যে তুই ভালো থাক, তোর ভালো থাকাটা যে দরকার। এর মধ্যেই চলে এসেছিল গীতা। গীতা এসে স্বস্তিকের কপালে ফুল ছুঁয়ে দেয় আর ফুল ছোঁয়ায় অগ্নিজিৎ মুখার্জির কপালেও আর বলে, আপনারও সুস্থতা কামনা করি অগ্নিজিৎ মুখার্জি। তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর বলে, গীতা মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ। গীতা তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি সমস্ত সীমা পেরিয়ে গেছি। দেখুন অগ্নিজিৎ মুখার্জি, এই পৃথিবীতে মায়ের ভালোবাসাটা সবাই বেশি বেশি করে দেখতে পায়, কিন্তু আমি জানি বাবারাও ঠিক মায়েদের মতোই ভালোবাসে। আপনিও ঠিক আপনার স্ত্রীর মতোই ছোট ছেলেকে ভালোবাসেন, বড় ছেলেকেও ভালোবাসেন, কিন্তু আপনার বড় ছেলের সাথে অন্যায় হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি বাবা হয়ে ছেলেকে চিনতে পারেননি, সেটা তো আপনার দুর্ভাগ্য বলতে গেলে। সাত্বিক বাবু কষ্ট পাচ্ছে, বুঝতে পারছেন আপনি? সাত্বিক বাবু কখনো কোনো অন্যায় করতে পারে না। একটা কথা মনে রাখবেন, সাত্বিক বাবুর মতো মানুষ হয় না। সে কখনো কোনো অন্যায় করেনি, এখনো করে না। সে ভালোবাসে কাউকে, আর ভালোবাসাটা কখনো অন্যায় হতে পারে না অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ বলে, এখন কি আমাকে তোমার কাছ থেকে সবকিছু শিখতে হবে? গীতা বলে, আমার কাছ থেকে শিখতে হবে না, আমি শুধু আপনাকে বলছি যে সাত্বিক মুখার্জি ভালো মানুষ, সে কোনো অন্যায় করেনি, বিনা দোষে বিনা কারণে সে শাস্তি পাচ্ছে, সেটাই আমার খারাপ লাগছে, ব্যাস এইটুকুই। অগ্নিজিৎ মুখার্জি বলে, সাত্বিক অন্যায় করেছে, ও অন্যায় করেছে বলেই আজকে ওর এই অবস্থা হয়েছে, শাস্তি তো পাবেই সাত্বিক, তুমি চাইলেও আটকাতে পারবে না। গীতা তখন বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে ও কিভাবে শাস্তি পেতে পারে। ও শাস্তি পাবে না, আমি জানি সেটা। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এভাবে হসপিটালে আসবে না। গীতা বলে, আসতেই পারি, আমার স্বামী হসপিটালে ভর্তি, আর আমি আসবো না তো কে আসবে? আপনি আপনি এসেছেন খুব ভালো কথা, কিন্তু আমাকেও আসতে হবে। এর মধ্যেই গীতা রেগে যাচ্ছে আর বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে পাওয়ার আছে, কিন্তু আমার কাছে আইন আছে, আর আমি সেই আইন দিয়ে সবটা সামলে দেব। দেখবেন স্বস্তিক মুখার্জি নিজের মুখে সবাইকে সত্যিটা বলছে, আর জ্ঞান ফেরা মাত্রই স্বস্তিক মুখার্জি শুধু একটাই কথা বলবে, গীতা আমি তোমাকে ভালোবাসি। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে স্বস্তিক কী করে এই কথাটা বলে। স্বস্তিকের তো নিশ্চয়ই মনে আছে যে স্বস্তিককে যারা মেরেছে তারাই তো বলেছিল যে গীতা আর সাত্বিকের কথা শুনেই নাকি ওই গুন্ডাগুলো এই কাজটা করেছে। তারপর কিভাবে ক্ষমা করবে স্বস্তিক তোমায়? গীতা বলে, স্বস্তিক মুখার্জি অনেক বেশি চালাক, সে জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে, তাই এ সমস্ত বলে কোনো লাভ হবে না। অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে গীতার সাথে পেরে ওঠা সম্ভব না। এরপর গীতা সেখান থেকে বেরিয়ে পড়ে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই একবার সুস্থ হয়ে যা বাবা, একবার সুস্থ হয়ে যা, তারপর তোর মুখ থেকে আমিও সমস্ত সত্যিটা জানতে চাই। এর মধ্যেই গীতা চলে এসেছিল আর ঠিক তখনই একজন ধরে ফেলে আর বলে, এই তোর সাথে কিছু কথা আছে। আর তখনই গীতা বলে, কে আপনি? আপনাকে তো চিনলাম না। তখনই সে বলে, আমার নাম সিরাজ। এরপর গীতা বলে, কোন সিরাজ? বাংলার নবাব সিরাজ তো অনেকদিন আগেই গত হয়েছেন। তখনই সেই সিরাজ বলে, এ শোন, একদম বেশি কথা বলবি না, আমরা হলাম বিধানের লোকজন। বিধানকে জেলে পাঠিয়েছিস কেন? বিধানকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। গীতা তখন বলে, ছাড়ানোর ব্যবস্থা করব না, উল্টে শাস্তির ব্যবস্থা করব। বিধান যেই ক্ষতি আমার করেছে সেই ক্ষতিটা এখনো কিছুতেই ঠিক করা যায়নি, তাই বিধান তো এত সহজে ছাড়া পাবে না। তখনই সিরাজ বলে, আমি তো বিধানকে ছাড়াবই, তুই চাইলেও কিছু করতে পারবি না। গীতা বলে, শোন, আর একটা কথা বলি, মেয়েরা হলো মায়ের জাত, তাদেরকে আপনি করে বলতে হয় কিংবা তুমি, তোর কি সেইটুকু স্বভাব জ্ঞান নেই? এর মধ্যেই পদ্ম দেখে নেয় কিছু গুন্ডা গীতাকে ঘিরে ধরেছে, আর সেই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে ছুটে যায় আর বলে, সাত্বিক দাদাবাবু সর্বনাশ হয়ে যাচ্ছে, গীতা দিদিকে কে মারতে এসেছে। কথাটা শুনে সাত্বিক আর গীতার মা দুজনেই বেরিয়ে এসে দেখবে ঠিক করে, আর এর মধ্যেই গীতার হাত ধরে ফেলে ওই সিরাজ। তারপরে গীতা বেধড়ক মারতে শুরু করে আর বলেছিলাম না, মেয়েরা মায়ের জাত, তাদের গায়ে কখনো হাত দিতে নেই।
কথাটা ভালোভাবে শুনলি না, এখন দেখ কি অবস্থা করি। এই বলেই বেধড়ক মার মারে। আর তারপরেই সাত্বিক দাঁড়িয়েছিল। সাত্বিককে একজন গুন্ডা মারতে এসেছিল। তখনই তার লাঠিটা ধরে নেয় গীতা। পাশ থেকে স্যান্ডি এসে ভালো মতন ভিডিও করে নেয় আর বলে, ব্যাস কাজ তো হয়ে গেছে। আর সেই ভিডিওটা থেকে কিছু ফটো কেটে পাঠিয়ে দেয় গিনিকে। গিনি সেই ফটো দেখার পর বলে, তার মানে ওরা কোনোভাবেই বদলায়নি, সবটাই নিছকই নাটক, এটাই হচ্ছে কথা। এর মধ্যেই গীতা বলে, সাত্বিক মুখার্জি আপনি ঠিক আছেন তো? সাত্বিক তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, ধন্যবাদ। গীতা বলে, ধন্যবাদ দেওয়ার মতন কিছু হয়নি। আপনি এখন আইনের সম্পত্তি, বুঝতে পেরেছেন? আপনি এখন বেলে রয়েছেন, আপনাকে হাজিরা দিতে যেতে হয়, আপনাকে নিয়ে আমি কোর্টে যাব, সত্যিটা প্রমাণিত করব, তাই আপনার কিছু হতে দেওয়া যাবে না, আর মানুষ হিসেবেও আমি আপনার পাশে আছি। তখনই সাত্বিক বলে, তোমার মতন মেয়ে যেন সমস্ত বাবা মা পায়। এর মধ্যে গীতার মা গীতাকে জড়িয়ে ধরে বলে, তুই আরেকটু হলেই তো শেষ হয়ে যাচ্ছিলিস রে মা, ওই গুন্ডাগুলো তোকে শেষ করে দিচ্ছিল। গীতা বলে, অত সহজ নাকি? অ্যাডভোকেট গাঙ্গুলিকে মারা অতটাও সহজ না, বুঝতে পেরেছ? তখনই গীতার মা বলে, চল বাড়ি চল, অনেকটা সময় হয়ে গেছে। এর মধ্যেই সাত্বিক বুঝতে পারে গীতা সত্যি খুবই ভালো, গীতার মতন মেয়ে পাওয়া খুবই দুষ্কর, আর সেটা গিনিও বুঝতে পারছে না, আমাদের পরিবারের কেউই বুঝতে পারছে না। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জিরা সবাই মিলে খেতে বসে পড়েছে। তার মধ্যেই প্রলয় বলে, দাদা তুমি যেটা করছো সেটাকে অন্যায় করা বলে, বুঝেছো? কেন যে এই অন্যায়গুলো করছো আমি সত্যি বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোন, খাবার সময় না ডিস্টার্ব করিস না, বুঝেছিস? ডিস্টার্ব করিস না। প্রলয় তখন বলে, ডিস্টার্ব করেছি? তোমাকে কে বললো? যেটা সত্যি সেটাই বলেছি। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো? কেন বুঝতে পারছো না যে গীতা আর সাত্বিক এরকম কিছু করতে পারে না? সাত্বিক তো আমাদের বাড়ির ছেলে, সে অন্য বাড়িতে গিয়ে পড়ে রয়েছে। ভালো লাগছে তোমার এটা? সাত্বিক বলছে তো কোনো অন্যায় করেনি, শুধুমাত্র একজনের কথার উপর বেস করে তুমি যে কেন সাত্বিককে এইভাবে শাস্তি দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যেই রাকা বলে, অনেক হয়েছে, তুমি আর একটা কথাও বলবে না, বুঝতে পেরেছ? স্বস্তিকের অবস্থা দেখেছো? সে যে সাত্বিককে তুমি প্রশংসা করছো, সাত্বিক আর গীতা মিলে এই কাজটা করেছে, না হলে আমাদের ছেলের এই অবস্থা হতো না, তাই ওরা শাস্তি পাচ্ছে পাক। তখনই প্রলয় বলে, গীতা কোনো শাস্তি পাবে না, গীতা কোনো অন্যায় করেনি যে ও শাস্তি পাবে, আশা করি তুমি আমার কথাটা বুঝেছো। এর মধ্যেই বারবার করে অগ্নিজিৎ মুখার্জি একটা কথাই ভাবতে থাকে, গীতাকে জব্দ করতেই হবে। যেভাবে গীতা স্বস্তিককে মেরেছে তাতে গীতার শাস্তি হওয়াটা দরকার। জাগৃতি বলে, তোমরা খাবার টেবিলে এই সমস্ত কথা বন্ধ করবে, আর ভালো লাগছে না। অন্যদিকে গীতা বাড়িতে গিয়ে শুধুমাত্র স্বস্তিকের কথাই ভাবতে থাকে আর বলে, স্বস্তিককে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, স্বস্তিক বাবুকে সুস্থ না হতে দিলে হবে না, উনিই পারবেন কোর্টে গিয়ে আমাকে আর সাত্বিক বাবুকে নির্দোষ প্রমাণিত করতে।